সেদিন তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে কী নিয়ে আলোচনা হয়েছিল, কি গোপন কথা হয়েছিল ওয়ান টু ওয়ান, এই গোপন কথারই কিছু অংশ ফাঁস করেছেন রাজনৈতিক বিশ্লেষক গৌতম দাস। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক বিশ্লেষক আছে শুধুমাত্র নিরপেক্ষভাবে বা সঠিক তথ্য দিয়ে বিশ্লেষণ করে থাকেন গৌতম দাস। এছাড়া অন্যান্য যে রাজনৈতিক বিশ্লেষকরা আছে তারা কিন্তু কোনো না কোনো দলের পক্ষ হয়ে তারপর রাজনীতিকে বিশ্লেষণ করে বা কোনো না কোনো দলের চোখ দিয়ে সেই ঘটনাকে দেখার চেষ্টা করে, কিন্তু গৌতম দাস কোনো দলের পক্ষ নিয়ে রাজনৈতিক বিশ্লেষণ করে থাকেন না বলেই কিন্তু তার তথ্যগুলা বা তার বক্তৃতাগুলা বা অনেকে গৌতম দাসকে চিনেনও না। তো এ কারণেই আসলে না চেনার কারণ, কারণ নিরপেক্ষ ব্যক্তিকে কেউ কিন্তু প্রমোট করে না। আপনি কোনো দলের পক্ষে যদি বয়ান তৈরি করেন তাহলে কিন্তু তাকে প্রমোট করা হয়। যেমন মাসুদ কামাল আছে, ডক্টর জাহিদুর রহমান আছে, তারপর জুলকারনাইন সায়ের আছে, অন্যান্য যে রাজনৈতিক বিশ্লেষকরা আছে তারা কিন্তু আপনার পক্ষ নিয়ে তারপর বিশ্লেষণ করে। যদিও আমরা আমাদেরকে টিভি, পেপার, পত্রিকা, মিডিয়া বলে থাকে যিনি রাজনৈতিক বিশ্লেষক, কিন্তু তিনি কোন পক্ষের রাজনৈতিক বিশ্লেষক সেটা কিন্তু বলেন না। তো গৌতম দাসকে আমার দেখা যত রাজনৈতিক বিশ্লেষক আছে তার ভিতরে একজন সেরা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি তাকে ধরে নিই। তখন গৌতম দাস আসলে তথ্যগুলো কী দিলেন, তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে বৈঠকের মূল বিষয় ছিল যে একটা জাতীয় সরকার, যেটা আসলে প্রথম যে ছাত্ররা প্রস্তাব করেছিল, এবং তিনি সরাসরি তারেক রহমানকে প্রস্তাব দিয়েছিলেন যে আপনি আসেন, আইসা আমাদের এই সরকারের ভিতরে অন্তর্ভুক্ত হন, হয়ে আপনি যেই সরকারের প্রধান নেতৃত্ব দানকারী থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং দ্বিতীয় ব্যক্তি থাকবেন আপনার তারেক রহমান, এবং তারেক রহমান সহ তার দলকে 50% মন্ত্রিত্ব দেওয়া হবে, আর বাকি মন্ত্রণালয় আপনার এই এনসিপি এবং এই জামাত এবং অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ আছে তাদেরকে নিয়ে গঠন করা হইবে। এবং যেটা আপনারা দেখেছেন যে পিনাকি ভট্টাচার্য তিনি তার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছিলেন, তো সেটারইকেই প্রস্তাব করা হয়েছিল তারেক রহমানকে। তারেক রহমান সেই প্রস্তাব মেনে নেননি। এখন সেই প্রস্তাব মেনে নিলে ভালো হইতো না খারাপ হইতো সেটা কিন্তু বর্তমানে বোঝা যাইতেছে। এখন যে রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে ডক্টর ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করতেছেন যে দেশের এই অবস্থা, এই অবস্থা, ওই অবস্থা, এর জন্য কিন্তু আপনারাই দায়ী। এই জাতিসংঘ আসুক, করিডোর দিক, আর বন্দর বিদেশিদের হাতে তুলে দিক, আর যে কোনো ঘটনায় ঘটুক, এর জন্য কিন্তু রাজনীতিবিদরাই দায়ী। রাজনীতিবিদরা আপনারা ব্যর্থ হয়েছেন, আপনারা ফেল করেছেন বিদয়ই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা নিতে হয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিতেও চাননি। ছাত্ররা যখন প্রস্তাব করেছিল যে জাতীয় সরকার গঠন করি, সেই জাতীয় সরকারকেও আপনারা প্রত্যাখ্যান করেছেন, এবং প্রত্যাখ্যান করার পরও ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানকে সরাসরি প্রস্তাব দিয়েছেন যে আপনারাও সরকারের অংশ হন, একটা দীর্ঘ সময় যাবৎ আমরা সরকারের থেকে তারপর দেশটাকে একটা গঠন করে একটা পর্যায়ে নিয়ে যাই, কিন্তু সেই প্রস্তাবও আপনারা ব্যর্থ হয়েছে। এখন এই প্রস্তাব ব্যর্থ করার ফলেই এখন তারেক রহমানের কাছে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ধরাশয়ী হলেন, যখন তারেক রহমান তাকে মূল্যায়ন না করার ফলে এখন তাহলে কি করলো? তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন ভারতের সাথে তিনি সম্পর্ক বিল্ড আপ করেছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে এই যে একটা ঘটনা ঘটছে মাইলস্টোনের ঘটনা, সেই মাইলস্টোনের ঘটনায় আপনার ভারত সরাসরি ডাক্তার পাঠানোর প্রস্তাব দিয়েছেন। তো মোটামুটি ভারতের সাথে তার এখন সুসম্পর্ক, গলায় গলায় পীড়িত, এটা মোটামুটি বোঝা যাইতেছে বিভিন্ন ঘটনার মাধ্যমে। এখন এই যে আপনার তারেকের কাছে ধরাশয়ী হয়ে তারপর তিনি ভারতের কাছে কেন গেলেন বা ভারতের সাথে সুসম্পর্ক কেন প্রতিষ্ঠা করলেন? কারণ এখন যে মূল্যায়নটা তারেক রহমানকে করতো, বা ভারত যে মূল্যায়নটা তারেক রহমানকে করতো যে তাড়াতাড়ি একটি নির্বাচন দিয়ে তারেক রহমানকে বসিয়ে দেব, এই প্ল্যান পরিকল্পনা ভারতের বেস্তে গেছে। এজন্য ভারত বুঝতে পেরেছে যে তারেক রহমানকে মূল্যায়ন না করে সরাসরি যদি আমরা এই সরকারকে ডক্টর ইউনূসকে মূল্যায়ন করি তাহলে সেটাই আমাদের জন্য বেটার। এবং বিশেষ করে যে এই যে একটা মামলা আছে যে পিলখানা হত্যাকাণ্ড, সেই পিলখানা হত্যাকাণ্ডের যদি সুনির্দিষ্ট তদন্ত হয় সেই তদন্তে কিন্তু আন্তর্জাতিকভাবে ভারত ফেঁসে যেতে পারে, এবং ভারতকে এই আন্তর্জাতিক এই মামলা থেকে ভারতকে বাঁচিয়ে দেওয়া হয়েছে যে না, এটার তদন্ত সম্ভবত আর হবে না, বা এখানেই সমাপ্ত, তোমাকে আমি বাঁচিয়ে দিলাম, তুমি আমাকে সাহায্য সহযোগিতা করো। এবং বিশেষ করে আওয়ামী লীগ এখন সোচ্চার কেন হইল? এই যে দেবপ্রিয় ভট্টাচার্য বলতেছেন যে সরকারের সেভ এক্সিট ভাবা উচিত, সরকারের ভিতরে আরেকটা সরকার, এভাবে যে বয়ান তারা তৈরি করার চেষ্টা করতেছেন, কেন এই বয়ানগুলা? মোটামুটি আপনারা জানেন যে
চিফ প্রসিকিউটর তাজুল সাহেব তিনি বক্তৃতা দিয়েছেন যে ডিসেম্বরের ভিতরেই কিছু কিছু মামলার রায় চলে আসবে এই আওয়ামী লীগের ব্যাপারে, শেখ হাসিনার ব্যাপারে, এবং সেসব মামলায় সম্ভবত শেখ হাসিনাকে যে এই যে আইজিপি সাহেব মামুন সাহেব তিনি যে রাজসাক্ষী হইতেছেন, এই রাজসাক্ষী হওয়ার ফলে শেখ হাসিনা এখানে ফেঁসে যাবে নিশ্চিতভাবে, এবং শেখ হাসিনার ফাঁসি কার্যকর হবে বা ফাঁসির রায় আসবে। এবং ফাঁসির রায় আসলে শেখ হাসিনাকে কী করবে আপনার ভারতের সাথে সম্ভবত ডক্টর ইউনূসের একটা চুক্তি হয়েছে যে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে দিয়ে দেবে, সেখান থেকে যদি ডক্টর ইউনূস তাকে নিয়ে আসতে পারে আসবে, না নিয়ে আসতে হলে ভারতের কোনো দায় নাই, ভারত সরাসরি শেখ হাসিনাকে দিবে না। এখন এই যে চুক্তিগুলো একটা হজাবরলা পরিস্থিতির মধ্য দিয়ে শেখ হাসিনাও বা আওয়ামী লীগেরও ভারতের প্রতি ভরসা উঠে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের সুসম্পর্ক হওয়ার ফলে। তো এখন আওয়ামী লীগ শেষ চেষ্টাটা করতেছে যে তিনি গেরিলা বাহিনী তৈরি করতেছেন, তিনি তার সর্বোচ্চ রকমের চেষ্টাটা করবেন যে তার দলকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য বা দেশের ভিতরে একটা অরাজকতা তৈরি করার জন্য দেশের ভিতরে। এই জন্যই কিন্তু এই 11 দিনের একটা সতর্ক বার্তা নিয়ে আসছে অন্তর্বর্তীকালীন সরকার। তো বুঝতেই পারতেছিলেন কঠিন এবং জটিল সমীকরণের মধ্য দিয়া যদি এই যে 5ই আগস্ট বা 3রা আগস্ট যে এনসিপি জড়ো হইতেছে, এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সেখানে শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা তারা একত্রিত হয়ে জুলাই ঘোষণাপত্রের জন্য তারা চাপ সৃষ্টি করতেছে, এবং সেখানে যদি সবাই একত্রিত হয় এবং এই শহীদদেরকে নিয়ে তারপর যদি তারা পুনরায় একটা বিপ্লব যদি ঘটায় এবং সেখানে সেই যে রাষ্ট্রপতি সুপ্পু সাহেবের পদত্যাগ এবং সেনাপ্রধানের পদত্যাগ এসব দাবি নিয়ে যদি তারা সেসব ভবনের দিকে এগুতে থাকে এবং সেখানে কিন্তু পুনরায় যে বিপ্লব ঘটিয়ে যদি একটি বিপ্লবী সরকার তারা গঠন করে ফেলায়, তাহলে বুঝতেই পারতেছেন যে বাংলাদেশের রাজনৈতিক রূপরেখা সম্পূর্ণ ঘুরে যাবে, এবং ঘুরে গিয়ে তারপর নতুন প্রোক্লামেশন বা নতুন সেই যে সংবিধান বা এই জুলাই ঘোষণাপত্র এই জিনিসগুলো নিয়ে তারপর একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তর মধ্য দিয়ে কিন্তু নতুন একটি সরকার যদি গঠিত হয়ে যায়, তাহলে কিন্তু বিএনপি জায়গায় ব্যাক ফুটে চলে যাবে এবং বিএনপির ঘুরে দাঁড়ানো কিন্তু অনেক কষ্টকর হবে, অথবা তৃতীয় কোনো শক্তির হাতে যদি ক্ষমতা চলে যায় সেটাও কিন্তু একটা পুনরায় সেই 1-11 মতোই হবে। তো মোটামুটি এখান থেকে বোঝা যাইতেছে যে নির্বাচনও অতি দ্রুত হচ্ছে না, এবং বিএনপি যে অতি দ্রুতই সরকারে আসার যে আপনার স্বপ্ন দেখতেছে সেই স্বপ্ন খুব সহজেই পূরণ হচ্ছে না।